কেশবডাঙ্গার বারোয়ারির আসরে পান্নার নাচ আরও 2 দিন হলো। ওর নাম রটে গেল চারিধারে, সবাই ওর নাচ দেখতে চায়। আমায় বারোয়ারি কমিটির লোকেরা ডাক দিলে। একজন ব্যবসাদারের গদিতে ওদের মিটিং বসেছে। আমায় ওরা বললে, ও ঠাকুর মশাই, আপনাদের কর্তৃকে বলুন আরও 2 দিন এখানে ওর নাচ হবে, একটু কম করে নিতে হবে। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। এক ব্যাগ গপ্প চ্যানেলে আপনি শুনতে পাবেন এমন কিছু ভালো লাগা গল্প, যে গল্পকে জড়িয়ে ধরে বাঁচা যায় আজীবন। বন্ধুরা, আমরা শুরু করেছিলাম শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অথৈ জল উপন্যাসটি। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পর্ব শুনে নিয়েছেন। আজ পড়ব অথৈ জল উপন্যাসের সপ্তম তথা অন্তিম পর্ব। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অথৈ জল উপন্যাসের সপ্তম তথা অন্তিম পর্ব। আমি বললাম, আপনাকে বেশ ভালোবাসতেন তো? সে বললে, খুব। মেকি জিনিস আমাদের চোখে ধরা পড়ে যায়, তার ভালোবাসা না পেলে কি আর নেশা জমতো রে ভায়া? আমি বললাম, তারপর দেশ বাড়ালেন? সে বললে, হ্যাঁ, কাল না গিয়েছি মধুমতি নদীতে নৌকা চড়ে কালীগঞ্জের বাজারে, বারোয়ারির আসরে গিয়েছি। ওদিকে বসিরহাট, টাকি, হাসনাবাদ, জ্যোৎস্না রাতে টাকির বাবুদের বাগান বাড়িতে দুজনে বেরিয়েছি। তার মনে কোনো দুঃখ রাখিনি। কলকাতায় নিয়ে যাব, সব ঠিকঠাক। এমন সময় ভায়া আসমালির বাজারে গেলাম গান গাইতে, ওকে নিয়ে গেলাম। সেখানে হাটে বড় বান মাছ কিনলাম 1 জোড়া। সেই রাত্রে সেই মাছ খেয়ে দুজনেরই সকালে ভেদ বমি। অনেক কষ্টে আমি বেঁচে উঠলাম। সে দুপুরের পরে মারা গেল। সে কখন গিয়েছে আমি তা জানি না, আমার তখন জ্ঞান নেই। মানে আমার নিজেরই যাবার কথা, তা আমার রোগবালাই নিয়ে সে চলে গেল। বড্ড ভালোবাসত কিনা। ঝরু ভাবওয়ালার চোখ দুটো চকচক করে উঠল। আমি আর কোনো কথা বললাম না। কিছুক্ষণ চুপ করে থাকবার পর ঝরু বোধহয় একটু সামলে নিয়ে বললে, পান্নাকে দেখে তার কথা মনে পড়ল, অবিকল ওর মতো দেখতে। তাই আমি বলি তোমাকে, কিছু মনে করো না ভায়া। আমি বললাম, এখন কি একাই আছেন? ক বছর আগের কথা তিনি মারা গিয়েছেন? সে বললে, 9 বছর যাচ্ছে। একা নেই, একা থাকতে পারে আমাদের মতো লোক? মিথ্যে সাধুগিরি দেখিয়ে আর কি হবে? আছে একজন, তবে তার মতো নয়। দুধের স্বাদ ঘোলে মেটাই আর কি। আর ধরো, এখন আমাদের তো বয়সও হয়েছে। এই বয়সে আমরা এখন আর কি আশা করতে পারি? বেলা প্রায় 10টা। আমি ঝরু মল্লিকের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় এসে দেখি পান্না কুটনো কুটছে। সেখানে 2টি মেয়ে বসে আছে ওরই বয়সী। আমায় দেখে মেয়ে দুটি উঠে চলে গেল। পান্না বললে, বোষ্টমের মেয়ে ওরা, এখানেই বাড়ি। আমি কীর্তন গাই কিনা জিজ্ঞেস করছিল। আমি বললাম, কেন, খ্যামটা ছেড়ে ঢপের দল বাঁধবে নাকি? সে বললে, তা নয়, মেয়ে দুটোর ইচ্ছে নাচ গান শেখে। তা আমি বলে দিয়েছি,
গেরস্ত বাড়ির মেয়েদের এখানে যাতায়াত না করাই ভালো। আমরা উচ্ছন্নে গিয়েছি বলে কি সবাই উচ্ছন্নে যাবে? আমি বললাম, খুব ভালো করেছ। আচ্ছা, তোমার মনে হয় তুমি উচ্ছন্নে গিয়েছ? সে বললে, বসো এখানে। মাঝে মাঝে গেরস্ত বাড়ির বউ ঝি গঙ্গা স্নান করতে যেত, দেখে হিংসে হতো। এখন আমার যেন আর সেরকমটা হয় না। আমি বললাম, না হওয়ার কারণ কি? পান্না আমার দিকে চেয়ে সলজ্জ হাসি হেসে মুখ নিচু করলে, বললে, চা খাবে না? খাওনি তো সকালে। না, সে তোমাকে বলা হবে না, শুনে কি হবে? চা চড়াবো? খাবার আনিয়ে রেখেছি, দি? আমি বললাম, না, আমি ঝরু ভাবোয়ালার বাসায় চা খাবার খেয়ে এলাম। তুমি তখন ঘুমোচ্ছিলে, সেইখানেই তো এতক্ষণ ছিলাম। সে বললে, ও মা, দেখো দেখি, আমি কি করে জানবো? আমি তোমার জন্যে গরম জিলিপি আর কচুরি আনিয়ে বসে আছি, খাও খাও। আমি বললাম, তুমিও খাওনি তো। সে আমি বুঝতে পেরেছি। তুমি যখন দেখলে এত বেলা হয়ে যাচ্ছে, তোমার ভাবা উচিত ছিল আমার চা খাওয়া বাকি নেই। তুমি খাবারও খাওনি, চাও খাওনি নিশ্চয়ই। ছি ছি, নাও চড়াও চা, আমিও খাবো। ঝরু মল্লিক ভাবোয়ালার ওখানে সন্ধ্যায় আমার নিমন্ত্রণ। পান্নাকেও নিয়ে যেতে বলেছিল। পান্নাকে বললাম সে কথা, কিন্তু ও যেতে চাইলে না। বললে, মেয়ে মানুষের যেখানে সেখানে যেতে নেই পুরুষের সঙ্গে, তুমি যাও। হেসে বললাম, এত আবার শিখলে কোথায় পান্না? সে বললে, কেন, আমি কি মেয়ে মানুষ নই? আমি বললাম, নিশ্চয়ই। সে বললে, আমাদের এসব শিখতে হয় না, এমনি বুঝি। আমি বললাম, বেশ ভালো কথা, যেও না। সে বললে, খাবার আমার জন্যে আনবে? আমি বললাম, যদি দেয়। পান্না হাসতে লাগলো। তখন ও চা ও খাবার খাচ্ছে। হাসতে হাসতে বললে, বললাম বলে যেন সত্যি সত্যি আবার তাদের কাছে খাবার চেয়ে বসো না। ঝরু মল্লিক বসে আছে ফরাস বিছানো তক্তপোষে। লোকটা শৌখিন মেজাজের। আমায় দেখে বললে, এসো ভায়া, বসো। একটা কথা কাল ভাবছিলাম, আমার ভাবের দলে তোমরা দুজনেই কেন এসো না? বেশ হয় তাহলে। আমি ভাবের গান লিখব, তোমার উনি গাইবেন। পছন্দ হয়? আধা আধি বখরা। আমি বললাম, কিসের আধা আধি? সে বললে, বায়নার, যা যেখানে পাবো তার আধা আধি। আমি বললাম, আমি এর কিছুই জানি নে, ওকে জিজ্ঞেস করে দেখি। সে বললে, পয়সার জন্যে বলছি নে ভায়া, তোমাদের বড় ভালো লেগেছে। ওই যে বললাম ভাব, ওই ভাবেই মরেছি। নয়তো বলছিলাম না সেদিন, ঝরু মল্লিক সোনার ইঁট দিয়ে বাড়ি করতে পারত। পয়সার লালসা আমার নেই। খাবার অনেক রকম জোগাড় করেছে ঝরু, দুজনের উপযুক্ত খাবার। পান্না এলো না, এজন্যে বারবার দুঃখ করতে লাগলো খেতে বসে। ও নাকি আমাদের প্রণয়ের ব্যাপার নিয়ে ভাবগান বাঁধবে, আসরে আসরে গাইবে। বললে, ভাই, লজ্জা মান ভয় তিন থাকতে নয়। নেমে পড়ো ভায়া, আসরে নামতে দোষ কি? ঝরু মল্লিক অসম্ভব রকমের কম খায় দেখলাম। ওর পাশে খেতে বসলে রীতিমতো অপ্রতিভ হতে হয়। খাওয়ার আয়োজন করেছিল প্রচুর। 2-3 রকমের মাছ, মাংস, ঘি ভাত, ডিমের ডালনা, দই, সন্দেশ। ঝরু কিন্তু খেলো 2-1 হাতা ভাত ও 2 টুকরো মাছ ভাজা, একটু দই আর একটা সন্দেশ। সে যা খেলে তা একজন শিশুর খোরাক। আমি বললাম, এত কম খান আপনি? সে বললে, আমি গান বাঁধি তো, বেশি খেলে মন জবুথবু অলস হয়ে পড়ে। কম খেলে থাকি ভালো ভায়া। মাছ মাংস আমি কমই খাই। তুমি আজ খাবে বলে মাছ মাংস রান্না হয়েছে, নয়তো আমি নিরামিষ খাই। আমি বললাম, মদ খান তো এদিকে? সে বললে,
ওটা কি জানো ভায়া? না খেলে গান বাঁধবার নেশা জমে না, ছাড়তে পারি কই। আমি বললাম, আমার ইচ্ছে করে আপনার মতো দেশে বিদেশে গান গেয়ে বেড়াই, তবে না পারি বাঁধতে গান, না আছে গানের গলা। ঝরু বললে, এর মতো জিনিস আর কিছুই নেই রে ভায়া। অনেক কিছু করে দেখলাম তো, কিন্তু সবচেয়ে বড় আনন্দ পেলাম এই আসরে গান গেয়ে বেরিয়ে। পয়সাকে পয়সা, মানকে মান। সেই জন্যই তো বললাম, এসো আমার সঙ্গে। আমি বললাম, আমি তো জানেন ডাক্তার মানুষ, আপনাদের মতো কবি নই, কোনো ক্ষমতা তো নেই আমার। আমাকে আপনি সঙ্গে করে নিয়ে বিপদে পড়ে যাবেন, তার চেয়ে আমার ডাক্তারির একটা সুবিধে করে দিন না। ঝরু বললে, সে জায়গা আমি বলে দিতে পারি, কিন্তু তোমার ওকে নিয়ে কি করবে? ছোট্ট সমাজে ঘোঁট পাকাবে, তখন দেশ ছাড়তে হবে। বড় শহরে গিয়ে বসো। আমি বললাম, হাতে পয়সা নেই, ডিসপেন্সারি করতে হলে এক গাদা টাকা দরকার। সে বললে, টাকা আমি যদি দিই? না থাক, এখন কোনো কথা বলো না, ভেবে চিনতে জবাব দেবে। ওই যে ভাবেই মরেছে ঝরু মল্লিক, নইলে সোনার ইঁট দিয়ে। পান্না দেখি খেতে বসেছে, রান্না করেছে নিজেই। একটা বাটিতে শুধু ডাল, আর কিছুই খাবার নেই। আমি এত রকম ভালো মন্দ খেয়ে এলাম, আর ও শুধু ডাল দিয়ে ভাত খাবে। শুধু ডাল দিয়ে খাচ্ছ কেন পান্না? সে বললে, না, আর কাঁকরোল ভাতে। আমি বললাম, মাছ মাংস পেলে না? সে বললে, তুমি খাবে না, কে ওসব হাঙ্গামা করে? মেয়ে মানুষের খাবার লোভ করতে নেই, জানো। আমি বললাম, লোভের কথা হচ্ছে না, মানুষকে খেতে তো হবে, খাচ্ছ এত, না খেলে শরীর দেবে? পান্না হেসে বললে, তোমাকে আর অত টিকটিক করতে হবে না গো মশাই খাওয়া নিয়ে, মানুষের অন্য কাজ আছে, তাই দেখো গে। ঝরু ভাবওয়ালা কি বলছিল জানো? আমি বললাম, বলছিল, আমার সঙ্গে এসে যোগ দাও, চলো দল বেঁধে গান গেয়ে বেড়াই। পান্না বললে, আমিও যাব? আমি বললাম, তুমি না হলে তো চলবেই না, তোমাকে নাচতে হবে, ঝরুর গান গাইতে হবে, যাবে? পান্না বললে, কি দরকার, আমি একা কি কম পয়সা রোজগার করতে পারি? নাচের দলে যোগ দিয়ে পরের অধীন হয়ে থাকার কি লাভ? আমি বললাম, ঝরু বলছিল ও টাকা দেবে আমার ডিসপেন্সারি খুলতে। পান্না বললে, ওতেও যেও না, পরের অধীন হয়ে থাকা। আমি বললাম, তবে কি করে চলবে? সে বললে, তুমি নির্ভাবনায় বসে খাও, আমি থাকতে তোমার ভাতের অভাব হতে দেব না। তুমি যদি চুপ করেও বসে থাকো, তাহলেও আমি চালিয়ে যাব। আমার আয় কত জানো? আমি বললাম, কত? সে বললে, যদি ঠিক মতো বায়না হয় খাঁটি, তবে মাসে 90 টাকা থেকে 100 টাকা। তোমার ভাবনা কি? তোমার বাবুগিরির জুতো আমি কিনে দেব, কাঁচি ধুতি আমি কিনে দেব। কাঁকরোল ভাতে দিয়ে ভাত খেতে খেতে পান্না ওর আয় আর ঐশ্বর্যের কথা যেভাবে বর্ণনা করলে, তা আমার খুব ভালো লাগলো। ওর কোনো কাণ্ডজ্ঞান নেই দেখছি, কাকে আয় বলে ও কিচ্ছু জানে না। একটা অপারেশন কেসে আমি 80 টাকা রোজগার করেছি একটি মাত্র বিকেল বেলাতে। পান্না আমায় ওর আয় দেখাতে আসে, আমার হাসি পায়। আসলে বয়স ওর কম বলেও বটে, আর সামান্যভাবেই ওদের জীবন কেটে এসেছে বলেও বটে। বেশি রোজগার কাকে বলে সেই সম্বন্ধে কোনো ধারণাই নেই ওর। এর আগেও আমি তা লক্ষ্য করেছি। পান্না হাসতে হাসতে বলেছে, বাবুর একজোড়া ভালো জুতো চাই বুঝি? চলো এবার কলকাতায় গিয়ে জুতো কিনে দেব। কাল 17 টাকা পেলা পেয়েছি আসরে, জানো, ভাবনা কি আমাদের? বলেই সে হাসতে লাগলো।
ও দেখছি খাঁটি আর্টিস্ট মানুষ। ঝরু ভাবওয়ালা আর ও একই শ্রেণীর। পান্নাকে এবার যেন ভালো করে বুঝলাম। পান্না সেই ধরনের মেয়ে যে ভাবের জন্য সব কিছু ত্যাগ করতে পারে। সংসারের ধার ধারে না, বেশি খোঁজ খবরও রাখে না। যা আসে তাতেই ও মহা খুশি। ঝরু মল্লিকের মতো পুরুষ আর ওর মতো মেয়েকে সাধারণ লোকের পর্যায়ে ফেলাই চলে না। আমার তো ওদের মতো ভাব নিয়ে থাকলে চলবে না। আমি খাঁটি বাস্তববাদী। পান্না যাই বলুক, আমাকে ওর কথায় কান দিলে চলবে না। কেশবডাঙ্গার বারোয়ারির আসরে পান্নার নাচ আরও 2 দিন হলো। ওর নাম রটে গেল চারিধারে। সবাই ওর নাচ দেখতে চায়। আমায় বারোয়ারি কমিটির লোকেরা ডাক দিলে। একজন ব্যবসাদারের গদিতে ওদের মিটিং বসেছে। আমায় ওরা বললে, ও ঠাকুর মশাই, আপনাদের কর্ত্রীকে বলুন আরও 2 দিন এখানে ওর নাচ হবে, একটু কম করে নিতে হবে। সবাই ধরেছে, তাই আমাদের নাচ বেশি দিতে হচ্ছে। বারোয়ারির ফান্ডে টাকা নেই। আমি বললাম, কত বলুন? তারা বললে 30 টাকা 2 দিনে। আমি বললাম, আচ্ছা, জিজ্ঞেস করে আসি। তারা বললে, আপনি যদি জিজ্ঞেস করে রাজি করতে পারেন তবে আপনিও 2 টাকা পাবেন। আমি বললাম, আচ্ছা। হায় রে, আমার হাসি পেল। 2 টাকা! আমার কম্পাউন্ডার ঘা ধুতে 2 টাকা ফি চার্জ করত। পান্নাকে আর কি বলবো? আমি যা করব তাই হবে, কিন্তু এদের সামনে জানানো উচিত নয় সেটা। আমাকে ওরা দলের রসুয়ে বামুন বলে জানে, তাই ভালো। একজন বললে, তাহলে আপনি চট করে জিজ্ঞেস করে আসুন। আমি বাইরে আসতেই একজন লোক বললে, একটা কথা আছে আপনার সঙ্গে। আপনাদের কর্ত্রীকে যদি আমরা 2-3 জনে আমাদের বাগান বাড়িতে নেমন্তন্ন করি, উনি যাবেন? আমি বললাম, বাগান বাড়ি আছে নাকি আবার এখানে? সে বললে, এখানে নয়, এখান থেকে নৌকো করে যেতে হয় এক ভাটির পথ। খোরগাছির সাঁতরা বাবুদের কাছারি বাড়ি। সেখানকার নায়েব মুরলীধর পাকরাশি কাল আসরে ছিলেন। তিনি বলে পাঠিয়েছেন। উনি কত টাকা নেন? আমি বললাম, তা আমাকে এ কথা বললেন কেন? আমি তো রসুইয়ে বামুন। উনি কি নেবেন না নেবেন সে কথা ওকে জিজ্ঞেস করলেই ভালো হয়। সে বললে, আপনি যা বললেন ঠিকই, তবে কি জানেন, আমাদের সাহসে কুলোয় না। কলকাতার মেয়ে ছেলে, আমরা হচ্ছি পাড়াগাঁয়ের লোক, কথা বলতেই সাহসে কুলোয় না। আপনি যদি করে দিতে পারেন 5 টাকা পাবেন, নায়েববাবু বলে দিয়েছেন। আমি বললাম, আপনি এখানে অপেক্ষা করুন, আমি এসে বলছি। পান্নাকে গিয়ে সব কথা খুলে বললাম। পান্না হেসেই খুন। বললে, চলো বাপু, এখান থেকে আমরা পালিয়ে যাই। আমায় বুঝি নিলি পেয়েছে এরা। আর তোমায় বলি, তোমার রাগ হয় না এসব কথা শুনে? তুমি কিরকম লোক বাপু? বারোয়ারিতে নাচের বায়না 2 দিন বেশি হয় হোক, কিন্তু এসব কথা কি? ছি! আমি বললাম, নাচের বায়না 30 টাকাতেই রাজি তো? সে বললে, সে তুমি যা হয় করবে, আমি কি বুঝি। আমি বললাম, 40 বলবো? সে বললে, বেশি দেয় ভালো। আমি ফিরে দেখি সাঁতরা বাবুদের নায়েব মশাইয়ের চর সেখানেই দাঁড়িয়ে রয়েছে। তাকে বললাম, হলো না মশাই? সে বললে, কেন কেন, কি হলো? আমি বললাম, উনি কারো বাগান বাড়িতে যান না, ভালো ঘরের মেয়ে। সে বললে, তাই নাকি? আমি বললাম, মশাই, আমি সব জানি। ওর স্বামী আছেন একজন বড় ডাক্তার। নাচ টাচ উনি শখ করে করেন, সে ধরনের মেয়ে নন। লোকটা আমার দিকে অবাক হয়ে চেয়ে রইল। আমার কথা বিশ্বাস করল কিনা জানি নে। অনেকক্ষণ চুপ করে থেকে চলে গেল। বারোয়ারির কমিটির লোকেরা বলল, কি হলো? আমি বললাম, হলো না মশাই। তারা বললে, কেন, কি হলো বলুন না। আমি বললাম, 40 টাকার কমে কর্ত্রী রাজি হবেন না। তারা বললে, তাই দেব, তবে আপনার টাকা পাবেন না। 30 টাকায় রাজি করালে আপনাকে কিছু দিলেও গায়ে লাগতো না আমাদের।
আমি বললাম, না দেন না দেবেন, আমি চেষ্টা করে করিয়ে তো দিলাম। কে একজন ওদের মধ্যে বললে, দাও দাও, ঠাকুর মশাইকেই কিছু দিয়ে দাও হে, বেচারি আমাদের জন্যে খেটেছে তো। ওরা আমাকে একটা আধুলি দিলে। পান্নাকে এনে দেখিয়ে বললাম, আমার রোজগার তোমার জন্যে পেলাম। পান্না খুশি হয়ে বললে, আমি আরও তোমার রোজগারের পথ করিয়ে দেব। হায় পান্না, এত সরলা বলেই তোমায় আমি ছাড়তে পারিনে। বললাম, সত্যি? সে বললে, নিশ্চয়ই, কিন্তু হ্যাঁ গো, একটা কথা বলি, তুমি নিজে রোজগারের কথা ভাবো কেন? ও কথা তোলো কেন? তুমি বারবার ওই একই কথা বলছো আজ কদিন ধরে, কেন? তুমি কি আমাকে ছেড়ে যেতে চাও? ওর গলার সুরে আবেগ ও উৎকণ্ঠার সুস্পষ্ট প্রকাশ আমাকে অবাক করে দিলে। পান্না শুধু সুন্দরী নারী নয়, অদ্ভুত ধরনের রহস্যময়ী, দয়াময়ী, প্রেমময়ী। নারীর মধ্যে এমন আমি কটিই বা দেখেছি। আমি হেসে চুপ করে রইলাম। ও আবার বললে, হ্যাঁ গো, চুপ করে রইলে কেন, বলো না গো। আমি বললাম, আমি তো তা বলিনি। সে বললে, তবে ওরকম কথা বলছো কেন আজ কদিন থেকে? পান্না কুমড়ো করছে দা দিয়ে। যেখানে যা লোকে দেয়, এখানে কেউ বঁটি দেয়নি ওকে। আমি সেদিকে চাইতেই ও হেসে ফেললে, বললে, কি করি বলো? বাসার বঁটিখানা সঙ্গে করে আনলে না কেন? আমি বললাম। সে বললে, হ্যাঁ, একটা ঘর সংসার আনি সঙ্গে। ফাঁকি দিলে চলবে না, বলো, আমি কি তোমাকে কষ্টে রেখেছি? সুখে রাখতে পারছি নে? হ্যাঁ গা, সত্যি করে বলো, আমি আরও পয়সা রোজগারের চেষ্টা করব। আমি বললাম, তুমি তা ভাবো কেন পান্না? আমিও তো এ ভাবতে পারি, আমার রোজগারে তোমাকে সুখী রাখব। সে বললে, কেন তা তুমি করতে যাবে? আমি কি 7 পাকের বউ তোমার? আমি বললাম, তার মানে? সে বললে, সেখানে তোমাকে সংসার ঘাড়ে নিতেই হবে, এখানে তা নয়, এখানে আমি করব। তুমি ওসব নিয়ে মাথা ঘামিও না লক্ষ্মীটি। বলো, যখন যা দরকার আমি চেষ্টা করব জুগিয়ে দিতে। আমার মাসিক আয় কত বলো দেখি? 80, 90 কি 100 টাকা। দুটো প্রাণীর রাজার হালে চলে যাবে। নীলি কত পায় বলো তো? আমার সঙ্গে তো খাটতো। আমার অর্ধেক রোজগার ওর, মুজরোর বায়নার অর্ধেক। আসরের পেলা যে যা পাবে, ওর ভাগ নেই। আমার পেলা বেশি, ও বিশেষ পেত না। কিন্তু কলকাতা শহরে ওরা 2 বোন, বুড়ো মা দিব্যি চালাচ্ছে, খারাপ তো যাচ্ছে না। আমাকে বলে, তোমার এত রোজগার, তুমি গহনা করো না কেন? আমি বলি, আমার গহনাতে লোভ নেই, তোরা করগে যা। নাচটা আরো ভালো করে শেখবার ইচ্ছে। ভালো পশ্চিমে বাইজির কাছে সাকরেদি করতে ইচ্ছে হয়। গহনা টহনার খেয়াল নেই আমার। তুমি ভেবো না, তোমাকে সুখে রেখে দেব। ওকে নিয়ে কলকাতা আসবার দিনটা নৌকাতে ও ট্রেনে ওর কি আমোদ! ছেলে মানুষের মতো খুশি। বললে, এবার ক্যাশ ভাঙো, খুব মান রেখেছে এরা, কি বলো? আমি বললাম, তা তো বটে। সে বললে, মোট কত টাকা হয়েছে বলো তো? আমি বললাম, 67 টাকা 10 আনা। সে বললে, আর পেলা? আমি বললাম, সে তুমি জানো। সে বললে, 21 টাকা। আমার একটু দুষ্টুমি করবার লোভ হলো। বললাম, সাঁতরা বাবুদের নায়েবের কথা শুনলে আরো অনেক বেশি হতো। পান্না শুনে মারমুখী হয়ে বললে, ঠিক মাথা কুটব তোমার পায়ে, অমন কথা যদি বলবে। আমি তেমন নই, ওসব করুক গে নীলি, ছি। রানাঘাটে গাড়ি বদলানোর সময় বললে, একটা ফর্দ করো তো, কলকাতার বাসায় জিনিসপত্র কিনতে হবে। আমি বললাম, কি জিনিস? সে বললে, কি জিনিস আছে, মাদুরের ওপর তো শুয়ে থাকা। আমি বললাম, আর? সে বললে,
চায়ের ভালো বাসন তুমি কিনে আনবে ভালো দেখে, ফাটা পেয়ালায় চা খেয়ে তোমার অরুচি হয়ে গেল। আর একজোড়া জুতো নেবে না? ওকে আনন্দ দেবার জন্যে বললাম, নেব না, ভালো দেখে একজোড়া নেব কিন্তু। সে বললে, পুরুষ মানুষের ব্যাপার আমি সব জানি। আমি বললাম, কি জানো? সে বললে, জুতোর ওপর বড্ড লোভ। আমি বললাম, না কি? সে বললে, আমি যেন জানি নে আর কি। কলকাতায় পৌঁছে ৩-৪ দিনের মধ্যে যত দূর সম্ভব জিনিসপত্র কেনাকাটা করা গেল। একজোড়া জুতো কেনবার সময় ও আমার সঙ্গে যেতে চাইলে আমি সঙ্গে নিয়ে গেলাম না। ওর কষ্টার্জিত টাকায় দামি জুতো কিনতে চাইনে, কিন্তু ও সঙ্গে থাকলে তাই ঠিক কেনাবে। সস্তা দামের একজোড়া খেলো জুতো নিয়ে এসে বললাম, চমৎকার জুতো, 11 টাকা দাম, তবে আমার এক জানাশোনা লোকের দোকান। সে বললে, কত নিলে? আমি বললাম, এই ধরো 5 টাকা। সে বললে, মোটে? আমি বললাম, জুতো জোড়া দেখো না কি জিনিস, আমার জানাশোনা লোক, তাই দিয়ে দিয়েছে। উল্টো ধরনের কথা বললাম। এরকম কথা বলা উচিত তখন যখন ব্যয়বাহুল্য নিয়ে কর্ত্রী অনুযোগ করেছেন। পান্না বলে, পছন্দ হয়েছে, পরো তো একবার। আমি বললাম, এখন থাক। সে বললে, আমি দেখি, পায়ে দাও না, পামশু একজোড়া কিনলে না কেন? আমি বললাম, ও আমি পছন্দ করি না। সে বললে, তোমায় মানা তো ভালো। আমি বললাম, এর পরে কিনে দিও, এখন থাক। সে বললে, তোমায় সিল্কের জামা কিনে দেব একটা। আমি বললাম, বাহ, চমৎকার, কবে দেবে? আমার যে খুব আগ্রহ হচ্ছে এটা দেখানোই ঠিক, নয়তো ও মনে কষ্ট পাবে। পান্না হেসে বললে, বড্ড লোভ হচ্ছে, নয়? আমি জানি জানি। আমি বললাম, কি জানো? সে বললে, তোমরা কি চাও আমি সব জানি। আমি বললাম, নিশ্চয়ই, দিও কিনে ঠিক। কিন্তু বাড়িতে তোরঙ্গ বোঝাই আমার কাপড় চোপড়ের কথা মনে পড়ল। সুরবালার যা কাপড় চোপড় আছে, পান্নার তার সিকিও নেই। আমার পয়সা নেই আজ, না হলে পান্নাকে মনের মতো করে সাজাতাম। ও বেচারির কিছুই নেই। আসরে মুজরো করবার কাপড় খানতিনেক আছে, আর আছে কতগুলি গিলটি সোনার গহনা। ওর মায়ের দেওয়া একখানা বেনারসি শাড়ি আছে ওর বাক্সে, কিন্তু সেখানা কখনো পরতে দেখিনি। মাস 3-4 কেটে গেল। একদিন বাজার করে বাসায় ফিরে দেখি গুরুতর কাণ্ড। 2-3টি পুলিশের লোক বাড়িতে। পান্না দেখি ঘরের কোণে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপার কি? পুলিশের লোকরাই বললে, আমায় এখনই থানায় যেতে হবে। পান্না নাবালিকা, আমি ওকে ওর মায়ের কাছ থেকে নিয়ে পালিয়ে এসেছি। পান্নার মা থানায় জানিয়েছিল, এতদিন ধরে পুলিশে খুঁজে নাকি বের করেছে। এ আবার কি হাঙ্গামায় পড়া গেল? পান্না বললে, সে নিজের ইচ্ছায় চলে এসেছে। কোনো কথা টিকল না। পুলিশে বললে, যদি পান্না সহজে তাদের সঙ্গে ওর মায়ের কাছে ফিরে যেতে রাজি হয়, তবে আমাকে ওরা রেহাই দেবে। ওরা আমাকেই কথাটা বলতে বললে পান্নাকে। পান্না কাঠ হয়ে দাঁড়িয়েই আছে। আমি গিয়ে বললাম, পান্না, শুনছো সব? কি করব বলো? ফিরে যাও লক্ষ্মীটি। পান্না আমার দিকে এক দৃষ্টে চেয়ে রইল, কথা বললে না। আবার বললাম, পুলিশের লোক বেশি সময় দিতে চাইছে না, জবাব দাও, আমার কথা শোনো, বাড়ি যাও। সে বললে, কেন যাব? আমি বললাম, নইলে ওরা ছাড়বে না, তুমি নাবালিকা, আমার সঙ্গে নিজের ইচ্ছায় আসতে পারো না, ওরা বলছে। সে বললে, তাহলে ওরা তোমাকে কিচ্ছু বলবে না? আমি বললাম, আমায় বলুক, তার জন্যে আমার মাথা ব্যথা নেই, তোমাকে হয়রানি না করে। সে বললে, আমি যাব, ওদের বলো। পান্নার মুখ থেকে একথা যেমন বেরুলো, আমি যেন বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলাম। সত্যি বলছি,
এই কথা আমি কখনো আশাই করিনি। কেন যেতে চাইল এত সহজে? আমি কখনো ভাবিনি ও এ কথা বলবে। আমার গলা থেকে একটা কি যেন নেমে বুক পর্যন্ত খালি হয়ে গেল। ভয়ানক হতাশায় এমনতর দৈহিক অনুভূতি হয় আমি জানি। আমি ওর কাছ থেকে একটু দূরে সরে গিয়ে বললাম, বেশ বেশ, তাই বলছি। সে বললে, কোথায় নিয়ে যাবে ওরা? আমি বললাম, তোমার মায়ের কাছে। পুলিশের লোকেরা আমার কথা শুনে গাড়ি ডাকল। ওর জিনিসপত্র গাড়িতে তুলে দিলাম। কি বা ছিল, গোটা 2 তোরঙ্গ। নতুন কেনা চায়ের বাসন ওর জিনিসের সঙ্গেই গাড়িতে তুলে দিলাম। বড় আশা করেছিলাম যাবার সময় যখন আসবে ও কখনো যেতে চাইবে না, বড্ড কাঁদবে, ভীষণ কাঁদবে। পান্না নিঃশব্দে গিয়ে গাড়িতে উঠল। একবার কেবল আমার দিকে একদৃষ্টে চেয়ে কি দেখে নিলে, তারপর তাড়াতাড়ি খুব হালকা সুরে বললে, চলি। যেন কিছুই না, পাশের বাড়ি বেড়াতে যাচ্ছে, সন্ধ্যের সময় ফিরে আসবে। চলে গেল পান্না, সত্যিই চলে গেল। একটা পুলিশের লোক আমায় বললে, মশাই কি করেন? রাগের সুরে বললাম, কেন? সে বললে, না তাই বলছি মশাই, এবার পেতনি ঘাট থেকে নামলো, বুঝে চলুন। আমরা পুলিশের লোক মশাই, কত রকম দেখলাম, তবু যে যাবার সময় মায়া কান্না কাঁদল না, এই বাহবা দিচ্ছি। কতদিন ছিল আপনার কাছে? আমি বললাম, সে খোঁজে আপনার কি দরকার? বিরক্ত হয়ে মুখ ফেরালাম অন্যদিকে। পুলিশের লোকজন চলে গেল। আমি কতক্ষণ চুপ করে বসে রইলাম সামনের জানলাটার দিকে তাকিয়ে। আমার ভেতরে যেন কিচ্ছু নেই, আমি নিজেই নেই। উফ, পান্না সত্যি চলে গেল, স্বেচ্ছায় চলে গেল। যাগ্গে, প্রলয় মন্থন করে আমি জয়লাভ করব। ঘর ভাঙুক, দ্বীপ নিবুক, ঘট গড়াগড়ি যাক, ওসব মেয়ের ওই চরিত্র। কি বোকামি করেছি আমি এতদিন। সামনের দোকান থেকে 1 পেয়ালা চা খেয়ে এলুম। চা করতে পারতাম, সবই আছে, কিন্তু পেয়ালা পিরিচ নেই। সেগুলো তুলে দিয়েছি পান্নার গাড়িতে। ওরই জন্যে শখ করে কেনা, ওকেই দিলুম। পুরুষ মানুষের প্রেম অত ঠুনকো নয়, তার শক্ত দৃঢ় ভিত্তি আছে। মরুকগে, ও ভাবনাতেই আমার দরকার কি? যাবার সময়ে একবার বলে গেল না, বেলা হয়েছে, বাজার করে এনে ভাত খেও। অথচ যাকো চিন্তা চুলোয়। হোটেল থেকে ভাত খেয়ে এলাম। বাজার থেকে বেছে বেছে মাগুর মাছ কিনে নিয়ে এসেছিলাম দুজনে খাবো বলে। সেগুলো মরে কাঠ হয়ে গেল। তারপর দেখি বেড়ালে খাচ্ছে। পাশের বাড়ির শশীপদ শ্যাকরা আমায় ডেকে বললে, ঠাকুরমশাই তামাক খাবেন? আমি বললাম, না। সে বলি বাড়িতে পুলিশ এসেছিল কেন? আমি বললাম, তোমার দেখছি কৌতূহল বেশি। সে বললে, রাগ করবেন না ঠাকুরমশাই, আমিও ভালো লোকের ছেলে, অনেক কিছু বুঝি, বলুন না আমারে। আমি বললাম, ও চলে গেল। সে বললে, মা ঠাকরুন? তারপর শশীপদ শ্যাকরা একটু নিচু স্বরে বললে, সেজন্যে মন খারাপ করবেন না আপনি, ওসব অমনি হয়। আমি বললাম, কি হয়? সে বললে, ওই রকম ছেড়ে চলে যায় ওরা, ও সব মায়াবিনী। আমি বললাম, তুমি এর কি জানো? সে বললে, আমি অনেক কিছু জানি। মানুষ ঠেকে শেখে আর দেখে শেখে, কিন্তু আমি মশাই ঠেকে শিখেছিলাম। সে গল্প একদিন করব। খাওয়া দাওয়া কি করলেন?
হোটেলে? আহা, বড্ড কষ্ট গেল। আমায় যদি আগে বলতেন। এখন কি করবেন? আমি বললাম, কি করি ভাবছি। সে বললে, উনি কি আবার আসবেন বলে মনে হয়? আমি বললাম, জানি নে। সে বললে, রাঁধতে পারেন? আমি বললাম, না। সে বললে, তাহলে তো মুশকিল। আমার বাড়ি যে খাবেন না, তাহলে আমিই তো ব্যবস্থা করতাম। আমার বাড়িও যশোর জেলায়, দেশের লোক আপনার। আমি বললাম, বেশ বেশ। সারা দিন পথে পথে ঘুরে ঘুরে কাটল একরকম। রাত্রে অনেক দেরি করে বাসায় এলুম। কালও বেরিয়ে ফিরে এলে পান্না বলেছিল, একদিন চলো, আমরা খড়দা যাব। মায়ের সঙ্গে একবার ফুলদোল দেখতে গিয়েছিলাম, জানলে? বড্ড ভালো লেগেছিল, যাবে একদিন? আমি বলেছিলাম, চলো, সামনের শনিবার। ও হেসে বলেছিল, আমাদের আবার শনিবার রবিবার। তুমি কি আপিসে চাকরি করো? কিছু না। শশীপদ স্যাকরা ঠিক বলেছে, ওরা মায়াবিনী। রাত্রে ঘুমোতে গেলে ঘুম হয় না। হঠাৎ দেখি যে আমি কাঁদছি, সত্যিই কাঁদছি। জীবনের সব কিছু যেন চলে গিয়েছে, আর কোনো ভরসা নেই আমার, কোনো অবলম্বন পর্যন্ত নেই জীবনের। পান্না, এত নিষ্ঠুর হতে পারলে? চলেই গেলে? আচ্ছা, ও কি আমার উপর রাগ করে, অভিমান করে চলে গেল? আমি ঘুম ছেড়ে উঠে ভাবতে বসলাম, যদি কেউ আমাকে ওর মনের খবর এনে দিতে পারত, যদি বলে দিতে পারত ও অভিমান করে গিয়েছে, আমি তাকে অন্তর থেকে আশীর্বাদ করতাম। আমি নিঃস্ব, দেওয়ার কিছুই নেই আমার আজ। নইলে অনেক টাকা দিতাম ওই সংবাদ বাহককে, কিন্তু খবর কেউ নাই বা দিল। আমি ভেবে দেখলে নিশ্চয়ই বুঝতে পারব। আবার কখন শেষ রাত্রে ঘুমিয়ে পড়েছি ভাবতে ভাবতে। স্বপ্ন দেখছি, পান্না এসে বলছে, এত বেলা পর্যন্ত ঘুম? ওঠো, চা করছি, খাও। বারে, ধর্মর করে ঠেলে উঠলাম। একটা স্বস্তির নিঃশ্বাস যেন ফেললাম। ঘুম ঘোর জড়িত মন যেন আনন্দে নেচে উঠল। তাহলে কিছুই হয়নি, পান্না যায়নি কোথাও, মিথ্যা স্বপ্ন ওর যাওয়াটা। মূঢ়ের মতো শূন্য গৃহের চারদিকে চাইলাম। কপতি নীড় ছেড়ে পালিয়ে গিয়েছে, কেউ নেই। ঘুমিয়ে বেশ ছিলাম, ঘুম ভাঙলেই যেন পাষাণ ভার চাপল বুকে। সারা দিন এই পাষাণের বোঝা বুক থেকে কেউ নামাতে পারবে না। এই রকম বিভ্রান্তের মতো যে কটা দিন কাটল তার হিসেব রাখিনি। দিন আসে, দিন যায়, রাত্রে ঘুমোই, আর কিছুই মনে থাকে না। একা ঘরে শুয়ে কান্না আসে, বুক ভাঙা কান্না। দিনে পাগলের মতো ঘুরে বেরিয়ে ভুলে থাকি, কিন্তু রাত্রে একেবারে কঠোর বাস্তবের সম্মুখীন হতে হয় শূন্য ঘরে। আশ্চর্যের কথা একটা, পান্না টাকা কড়ি একটাও নিয়ে যায়নি, আমার বালিশের তলায় রেখে গিয়েছে। বোধহয় তাড়াতাড়িতে ভুলে গিয়েছে। ওর খবর পাবার জন্যে মরে যাচ্ছি। কে দেবে এ সংবাদ? এই কদিন বসে বসে ভাবলুম, কি আশ্চর্য, আমার মনের এই তীব্র, তীক্ষ্ণ, উগ্র, অতি ব্যগ্র মনোভাব। এমন মন আমার মধ্যে ছিল, তা কখনো আমি জানতে পারিনি। এই মন কোথায় এতদিন ঘুমিয়েছিল আমারই মধ্যে। সুরবালা এই ঘুম ভাঙাতে পারেনি, ভাঙিয়েছে পান্নার সোনার কাঠি। এই মন আমাকে এক দণ্ড সুস্থির থাকতে দেয় না, সর্বদা পান্নার কথা ভাবায়, সব সময়, প্রতিটা মুহূর্তে। যে যাকে ভালোবাসে সে তার কথা ছাড়া ভাবতে পারে না, ভাববার সামর্থ্য তার থাকে না। আগে বুঝতাম না এসব কথা, এ এক অদ্ভুত অভিজ্ঞতা।
মন নিয়ে এ কারবার তখন আমার ছিল না। দিন রাত, চন্দ্র সূর্য, সকাল বিকেল, ইহকাল পরকাল, ভালো মন্দ সব গিয়ে সেই এক বিন্দুতে মিশেছে, পান্না। যারা ঈশ্বরের ভক্ত তাদের নাকি এমন দশা হয় শুনেছি। ঈশ্বরের বিষয় ছাড়া ভাবতে পারেন না, ঈশ্বরের কথা ছাড়া হইতে পারেন না। ঈশ্বরের বিরহে চৈতন্যদেব নাকি বাহ্যজ্ঞান শূন্য হয়ে যেতেন। বিরহের এই অনুভূতি ভগবান যাকে আস্বাদ করান সে ভিন্ন করতে পারে না, বিশেষ অবস্থায় পড়তে হয়। সুরবালা বাপের বাড়ি গেলে সে বিরহ দশা আসে না। একেবারে হারিয়েছি এই ভাব আশা চাই। সুরবালা তো কতবার বাপের বাড়ি গিয়েছে, এই দশা কি হয়েছে আমার জীবনে কখনো? তাই বলছিলাম, এখন বুঝছি ঈশ্বর ভক্তদের যে তীব্র প্রেমের কথা শুনেছি বা পড়েছি তা কবি কল্পনা বা অতিরঞ্জিত নয়, অক্ষরে অক্ষরে সত্যি। আমার চেয়ে হয়তো আরো বেশি সত্য। মনের ব্যাপারই এই, মনের ঠিক অবস্থায় না পড়লে কিছুতেই অন্যের মনের সেই অবস্থা সম্বন্ধে কোনো ধারণা করা যায় না। এখন হাড়ে হাড়ে বুঝছি যা, আগেই সব কথা বললে বিশ্বাস করতাম না, বিশ্বাস হতোই না। এসব জিনিস অনুমানের ব্যাপার নয়, প্রত্যক্ষ অভিজ্ঞতার ব্যাপার। আগে থেকে বললে কে বিশ্বাস করবে? পোর খাওয়া না হলে পোড়ার জ্বালা কে ধারণা করবে? সাধ্য কি? ঠিক এই সময় বউবাজার দিয়ে শিয়ালদার দিকে যাচ্ছি একদিন। উদ্দেশ্য বৈঠকখানার মোড় থেকে এক মালা নারকেল কেনা। হঠাৎ রাস্তার দিকে চেয়ে থমকে দাঁড়ালাম। সনাতনদা যাচ্ছে ফুটপাথের কোল ঘেঁষে লালবাজার মুখে। সনাতনদাও আমাকে দেখতে পেয়েছে, নইলে আমি পাশ কাটাতুম। আমার পরনে ময়লা জামা, ধুতিও মলিন, পায়ে পান্নার টাকায় কেনা সেই 5 টাকা দামের খেলো জুতো জোড়া। সনাতনদা এগিয়ে এলো আমার দিকে, অবাক হয়ে আমার মুখের দিকে চাইতে চাইতে এলো, যেন বিশ্বাস করতে পারছে না যে আমি। বলি, কি সনাতনদা যে? ও বিস্ময়ের সুরে বললে, তুমি তুমি? আমি বললাম, হ্যাঁ, ভালো আছো? সনাতনদা একবার আমার আপাদ মস্তক চোখ বুলিয়ে নিলে। কি দেখলে জানি নে, আমার হাসি পেল। কি দেখছো সনাতনদা? ও যেন অবাক মতো হয়ে গিয়েছে। সনাতনদা এসে আমার হাত ধরলে, আর একবার মুখের দিকে চেয়ে দেখলে, বললে, এসো, চলো কোথাও গিয়ে বসি, অনেক কথা আছে তোমার সঙ্গে, চলো একটু ফাঁকা জায়গায় চলো। বললাম, সুরবালা ভালো আছে? ছেলেপিলেরা? সনাতনদা বললে, চলো চলো, বলছি সব কথা। একটা চায়ের দোকানে নিরিবিলি বসা যাক। আমি বললাম, চায়ের দোকানে নয়, নেবুতলার ছোট্ট পার্কটায় চলো। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অথৈ জল উপন্যাসের 7ম তথা অন্তিম পর্ব। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আসবো আগামী সপ্তাহে আবার একটি ভালো লাগা গল্প বা উপন্যাস নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।